আপনাদের সাথে এই সেমিস্টারে আমার যেটা কোর্স হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমস, ঠিক আছে? সো এই কোর্সের জন্য আমি এই বইটা থেকে আর কি মেনলি পড়াবো। বইটা আমি লিখে দিচ্ছি, হচ্ছে রেফারেন্সটা নেবেন, পিডিএফ ভার্সন পেয়ে যাবেন। কভারটা ডিফারেন্ট থাকতে পারে, পিডিএফ ভার্সন পেয়ে যাবেন সার্চ করলে, ঠিক আছে? এই বইটা থেকে আমরা মেইনলি চ্যাপ্টার ওয়াইজ জিনিসপত্রগুলো দেখব। আজকে আমরা বেসিক চ্যাপ্টার 1 দেখি। কোর্সের নাম কি? ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস। ডেটা বলতে আমরা কি বুঝি? তথ্য, যে কোনো কিছু, তাই না? লাইক কারো নাম, এজ, any kind of news. তো আমরা বলতে পারি a set of values, যার কোনো একটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে কি ডেটা, ঠিক আছে? কোনো যদি ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে আমরা বলতে পারি ডেটা। আচ্ছা, ডেটা স্ট্রাকচার তাহলে আমরা কি বলতে, ডেটা স্ট্রাকচার বলতে তাহলে আমরা কি বুঝি? গঠনগতভাবে সাজানো। আমাদের কাছে মনে করেন আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, আপনাদের কি তথ্যগুলো আমরা নেই, তাই না? তো এই তথ্যগুলো যদি এলোমেলোভাবে রাখা হয় তাহলে কি সেটা কোনো কাজে হবে? হবে না। সেটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট একটা ওয়েতে সেটা অর্গানাইজ করে আমাদের রাখতে হবে ইফিশিয়েন্টলি, যাতে আমরা সেটা থেকে কাজ করতে পারি। সো এই যে ডেটাগুলো রয়েছে, ডেটাটাকে ইফিশিয়েন্টলি অর্গানাইজ করার যে ওয়ে, সেটাকে আমি বলছি ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার অর্থাৎ সেটাকে আমরা নির্দিষ্ট একটা উপায়ে হয়তো সাজিয়ে রাখলাম একটা ফাইলের মধ্যে। আপনাদের লাইক নাম, আইডি, আপনাদের সেকশন, দেন এক্সেট্রা অন্য যে ইনফরমেশনগুলো আছে, এগুলো যে এই যে একটা ফাইলের মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি ডেটা স্ট্রাকচার। এই যে ইনফরমেশনগুলোর নাম, আইডি, সেকশন, এগুলো হচ্ছে ডেটা, এবং ডেটাটাকে যখন আমরা একটা নির্দিষ্ট ওয়েতে অর্গানাইজ করে রাখতেছি সেটাকে আমরা বলতেছি ডেটা স্ট্রাকচার। এন্ড তারপর আসছে কি অ্যালগরিদম। অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? তথ্যপদ সাজানোর পদ্ধতি কি? সাজানোর পদ্ধতি বলা যায় না। আচ্ছা, অ্যালগরিদম হচ্ছে কোনো একটা প্রবলেমের সলিউশন আমরা বলতে পারি, ঠিক আছে? লাইক আপনাকে বলা হচ্ছে যে দুইটা নাম্বারের সাম প্রিন্ট করে, সাম অফ টু নাম্বারস। সো এটি কি আমার প্রবলেম। প্রবলেমের জন্য আপনি একটা সলিউশন দাঁড় করালেন, লাইক যদি আমি সিতে লিখি, দুইটা নাম্বার ভেরিয়েবল নিলেন নাম্বার রাখার জন্য, ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলেন নাম্বারগুলো, আর একটা থার্ড ভেরিয়েবল নিলেন এটাকে স্টোর করার জন্য সামটাকে এর মধ্যে স্টোর করে দিলেন। সিম্পল প্রবলেম আমরা সবাই করছি। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কি বললাম, এটা কি আমার প্রবলেমের সলিউশন। সো যে কোনো একটা প্রবলেমের জন্য আমরা যে সলিউশনটা লিখি সেটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ অ্যালগরিদম। এখন আপনি বলতে পারেন যে অ্যালগরিদম আর এই ডেটা স্ট্রাকচারটা এটা কেন পাশাপাশি আমাদের পড়ানো হচ্ছে বা এর সাথে রিলেশনটা কি? যখন আপনি এই অ্যালগরিদমটা ইউজ করতেছেন তখন আপনি কিছু ডেটা ইউজ করতেছেন না? এর ডেটা, এর মধ্যে কিছু ডেটা রাখতেছেন, এর মধ্যে কিছু ডেটা রাখতেছেন, সির মধ্যে কিছু ডেটা রাখতেছেন,
এবং এই ডেটাগুলোকে অবশ্যই আমার যে কম্পিউটার রয়েছে কম্পিউটারের মেমোরিটিকে অবশ্যই একটা নির্দিষ্ট ওয়েতে সাজিয়ে আছে। সেখান থেকে আমি রিট্রাইভ করে ডেটাগুলোকে এখানে আমার প্রোগ্রামের মধ্যে ইউজ করতেছি। সো আমার এই অ্যালগরিদমটা রান করার জন্য কিন্তু ডেটাটা অবশ্যই স্ট্রাকচার ওয়েতে স্টোর থাকতে হবে। তার জন্য আমাকে একসাথে দেখতেছি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমস। যদি এটা স্ট্রাকচার ওয়েতে না থাকে তাহলে কি আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারতাম না। তার জন্য আমাদের অবশ্যই অ্যালগরিদমের সাথে ডেটা স্ট্রাকচারটা সবসময় রিলেটেড। ডেটাকে অবশ্যই স্ট্রাকচার ওয়েতে থাকতে হবে। ডেটার কিছু বেসিক জিনিস বলতে ডেটা কি টাইপের থাকতে পারে বা কিরকম ওয়েতে থাকতে পারে। একজন স্টুডেন্টকে আমি এক্সাম্পল দিই। স্টুডেন্টের কি থাকতে পারে? নেম থাকতে পারে, আইডি থাকতে পারে, এজ থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, তার হচ্ছে ব্যাচ থাকতে পারে। আমি এই ইনফরমেশনগুলো নিলাম, ঠিক আছে? সো কোনো একটা স্টুডেন্টের নাম নিলাম সাজি, তার আইডি 012, এজ 22 নিলাম, জেন্ডার নিলাম মেল, ব্যাচ 12, ঠিক আছে? এখন এটা কি প্রত্যেকটা স্টুডেন্টের রেসপেক্টে কি এই ভ্যালুগুলো আমরা কি করতেছি? স্টোর করতেছি, তাই না? এই যে ভ্যালুগুলো রয়েছে এগুলোকে বলা হয় ওই স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস। কি কি বৈশিষ্ট্য রয়েছে একটা স্টুডেন্টের মধ্যে এগুলোকে আমরা বলবো অ্যাট্রিবিউটস। আর এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটসের রেসপেক্টে যেই ডেটাগুলো আমরা স্টোর করতেছি এগুলোকে আমরা বলবো ভ্যালু। ভ্যালু এগুলো হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট, ঠিক আছে? মানে হেডার কলাম যেটা থাকে। আর এই হেডার কলামের রেসপেক্টে যে ডেটাগুলো আমরা স্টোর করি সেগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? এখন এই ভ্যালুর মধ্যে আবার টাইপস রয়েছে, ঠিক আছে? যেই সকল ভ্যালুকে আমরা ডিভাইড করতে পারবো না সেগুলোকে বলবো আমরা ডেটা আইটেমস বা সিঙ্গেল আইটেম। আর যেগুলোকে আমরা ডিভাইড করতে পারবো আরো ভ্যালুতে সেগুলোকে আমরা বলবো গ্রুপ আইটেমস। যেমন নেম, নেমকে কিসে কিসে ভাগ করা যায়? ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম। সো এই নেমটাকে কি তিনটা পার্টে ভাগ করা যাচ্ছে না? সো এই নেমটাকে আমরা কি বলবো? গ্রুপ আইটেম। যেই সকল ডেটা আইটেমকে অনেকগুলো পার্টে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় গ্রুপ আইটেমস, ঠিক আছে? আইডিকে কি ভাগ করা যায়? এটা একটা সিঙ্গেল এলিমেন্ট, তাই না? সেটাকে আমরা বলবো ডেটা আইটেম। যেটাকে শুধুমাত্র ভাগ করা যায় অনেকগুলো অ্যাট্রিবিউটে সেগুলোকে আমরা বলবো গ্রুপ আইটেম। আর যেটাকে ভাগ করা যায় না সেটাকে আমরা বলবো ডেটা আইটেম। যেমন এজ কেও ভাগ করা যায় না, জেন্ডার করা যায় না, ব্যাচ করা যায় না। যদি তার অ্যাড্রেস থাকতো তাহলে এটা আবার হতো আরেকটা গ্রুপ আইটেম। কারণ অ্যাড্রেসকে আমরা সিটি, স্টেট, জিপ কোড এগুলো অনেকগুলো পার্টে ভাগ করতে পারি। সো এই টাইপের যে আইটেমগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলবো? গ্রুপ আইটেম। আর সিঙ্গেল আইটেমগুলো আছে সেগুলোকে বলবো ডেটা আইটেম, ঠিক আছে? পার্সোনাল ইনফরমেশন, তাই না? একটা স্টুডেন্টের ইনফরমেশন। এই টোটাল ইনফরমেশন কোন একটা স্টুডেন্টের রেসপেক্টিভ টোটাল ইনফরমেশনের যে গোটা রয়েছে এটা
ভ্যালু এবং একটা সিঙ্গেল পার্সনের যে ভ্যালুগুলো আমরা স্টোর করতেছি এই টোটাল ওটাকে আমরা বলতেছি এন্টিটি। এরকম যদি আরো অনেকগুলো স্টুডেন্টের ডেটা থাকে, লাইক এখানে অন্য আরেকজন স্টুডেন্টের ডেটা রয়েছে, এরকম করে অনেকগুলো স্টুডেন্টের ডেটা যদি সেম কাইন্ড অফ ডেটা থাকে, তাহলে পুরো ডেটা সেটটাকে আমরা বলবো এন্টিটি সেট। এন্টিটি সেট। একটা পার্সনের ডেটাটাকে বলবো আমরা এন্টিটি, আর অনেকগুলো পার্সন মিলে যদি একটা ডেটা সেট তৈরি করে তাহলে সেটাকে আমরা বলবো এন্টিটি সেট। ঠিক আছে, এই এন্টিটিকে আরো একটা নামে আমরা জানি রেকর্ড। রেকর্ড বলা হয়, এন্টিটিও বলা হয়। এই যে ডেটা আইটেমগুলো রয়েছে এর মধ্যে কিছু অ্যাট্রিবিউটস থাকে যে অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটা নির্দিষ্ট পার্সনকে ইউনিকলি আইডেন্টিফাই করি। যেমন স্টুডেন্টের কথা যদি আমি চিন্তা করি, এমন কোন আইডি, তাই না? আইডি অ্যাট্রিবিউট দিয়ে আমি সবগুলো স্টুডেন্টকে করতে পারতেছি, ইউনিকলি আইডেন্টিফাই করতেছি, কারণ সবার আইডিগুলো কি থাকে, ইউনিক থাকে, ভিন্ন ভিন্ন থাকে। সো প্রত্যেকটা ডেটা আইটেমসের মধ্যে বা ডেটা সেটের মধ্যে একটা ইউনিক এলিমেন্ট থাকে যেটাকে বলা হয় প্রাইমারি। এই রেসপেক্ট হচ্ছে আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, এরকম মনে রাখবেন। ঠিক আছে, যেমন যদি আমি আমার বাংলাদেশের মনে করেন যে পপুলেশনের হচ্ছে বা প্রত্যেকটা জনগোষ্ঠীর হচ্ছে আমি কি করতেছি তাদের ইনফরমেশন দিচ্ছি, তো তাদের ক্ষেত্রে প্রাইমারি কিটা হবে এনআইডি, হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা। সেরকম প্রত্যেকটা ডেটা আইটেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রাইমারি কি থাকবে। এন্টিটি সেটের কথা যদি আমরা চিন্তা করি, ডেটা স্ট্রাকচার বলতে আমরা কি বললাম যে ডেটাগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে ইফিশিয়েন্টলি অর্গানাইজ করার একটা পদ্ধতি আমরা বললাম, তাই না? যে একটা নির্দিষ্ট ওয়েতে আমরা ডেটাগুলোকে অর্গানাইজ করে রাখবো, সেটাকে আমরা বলছি ডেটা স্ট্রাকচার। এখন যদি আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় ডেটা স্ট্রাকচার হিসেবে আমরা বুঝতে চাই, এর মধ্যে বিভিন্ন ধরনের টাইপস হচ্ছে। ডেটাগুলোকে যে স্টোর করে রাখবো কোনো একটা জায়গায় আমি বা কোনো একটা ওয়েতে স্টোর করে রাখবো, এই ওয়ে আবার টাইপস হচ্ছে। আমরা দুইভাবে ডেটাকে স্ট্রাকচারড ওয়েতে রাখতে পারি। একটা হচ্ছে লিনিয়ার, আরেকটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ারের মধ্যে কি রয়েছে, এর মধ্যে আপনারা কিছু কিছু বিষয় পরিচিত, অ্যারে, লিঙ্কড লিস্ট, তারপর হচ্ছে স্ট্যাক, নন লিনিয়ারের মধ্যে রয়েছে ট্রি, গ্রাফ। অ্যারেতে কি আমরা ডেটা স্টোর করে রাখতাম, তাই না? সিতে বা সি প্লাস প্লাসে বা জাভায় যদি আপনারা যেখানে দেখেন কেন, এই অ্যারের মধ্যে আমরা কি করতাম, ডেটা স্টোর করে রাখতাম। এরকম অ্যারের মতো করে লিঙ্ক লিস্ট রয়েছে, স্ট্যাক রয়েছে, কিউ রয়েছে, এগুলো লিনিয়ারের মধ্যে। আর এই নন লিনিয়ারের মধ্যে রয়েছে ট্রি আর গ্রাফ। ট্রি আকারে আমরা ডেটা স্টোর করে রাখতে পারি, গ্রাফ আকারে রাখতে পারি। এখন এটার নাম
এগুলো সবসময় পরপর থাকে বা কনজিকিউটিভ পজিশনে থাকে। এটা একটা অ্যারে বললাম 2 3 4 5 ছয়টা নাম্বার এখানে আমি স্টোর করেছি। তো এইটা কি 0 নাম্বার ইন্ডেক্স আছে তাই না? এটা কি 1 নাম্বার 2 3 4 5। সো এই যে ডেটাগুলো যখন আমরা রাখবো তখন তারা কি থাকবে পরপর থাকবে, ঠিক আছে? একটার পরে আরেকটা থাকবে, তারপরে আরেকটা থাকবে। সো এরকম ওয়েতে যদি আমার ডেটা অর্গানাইজ থাকে সেটাকে আমরা বলতেছি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর যে সকল ডেটা স্ট্রাকচারে তার নির্দিষ্ট পজিশনে থাকতে হবে, লাইক এখানে একটা ডেটা থাকতে পারে, এখানে একটা ডেটা থাকতে পারে, এখানে একটা ডেটা থাকতে পারে, এই ঘরগুলো হয়তো ফাঁকা, লাইক এই পজিশনে 1 রাখলাম, এই পজিশনে 3 রাখলাম, এই পজিশনে 5 রাখলাম। এই টাইপের যে ডেটা স্ট্রাকচার যেখানে আমার ডেটাগুলো পরপর নেই বা পরপর থাকতে হবে এমন কোনো কথা নেই, সেই টাইপের ডেটা স্ট্রাকচারকে আমরা বলতেছি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো ট্রি এবং গ্রাফের ক্ষেত্রে আমরা চাইলে হায়ারার্কিক্যাল অর্ডার মেইনটেইন করে আমার ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারি, সেক্ষেত্রে পরপর যেটা রাখতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, আরেকটা কথা যেটা রয়েছে যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে মেমোরিতে হচ্ছে ডেটাগুলো যখন স্টোর থাকে তখন মেমোরিতে এগুলো সিকোয়েন্সিয়াল পজিশনে থাকে, ঠিক আছে? লাইক আমাদের এটা হচ্ছে আমি বললাম যেটা হচ্ছে আমার কম্পিউটারের মেমোরি, এদের এখানে প্রত্যেকটা মেমোরির সেলের হচ্ছে আমার নির্দিষ্ট একটা অ্যাড্রেস থাকে। এগুলো আমরা এরকম লিখলাম 200 201 202 203 204 205। যখন আমরা অ্যারে ডেটাগুলোকে স্টোর করতে চাইবো তখন আমাদের কি বললাম যে মেমোরি লোকেশনও এরকম কনজিকিউটিভ লোকেশনে আমাদের স্টোর করতে হবে। সো এখানে আমার অ্যারের জন্য কয়টা ঘর লাগতেছে? 6টা ঘর লাগতেছে, তাই না? সো এখানে আমি 0 রাখলাম, 6টা ঘর আমার ফাঁকা আছে, 0 রাখলাম, 1 রাখলাম, 2 রাখলাম, 3 4 5, 6টা ঘর আমি লিখে দিলাম, ঠিক আছে? ভালো কথা। এখন হচ্ছে মেমোরিতে এই ওইটা এখন এটা থাকে, ঠিক আছে? ভালো কথা। এখন হচ্ছে আমি একটা দুটো অ্যারেঞ্জমেন্ট বোঝার ট্রাই করি যে কেন আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা এসেছে। এটা অ্যারে নাম্বার 1, এটা হচ্ছে অ্যারে নাম্বার 2। এই একটা অ্যারে রয়েছে, এটা 4টা এলিমেন্ট মানে মেমোরি 4টা ঘর লাগে। আর এটা রয়েছে এটা কি 2টা এলিমেন্ট মেমোরি 2টা ঘর লাগে। ওকে, এই প্রথম যে অ্যারেটা রয়েছে এটাকে আমি এইভাবে স্টোর করে রাখলাম। সেকেন্ড যে অ্যারেটা সে এসে মেমোরিতে আসলো, এসে দেখলো যে হ্যাঁ এই ঘরগুলো ফাঁকা আছে, সে র্যান্ডমলি হচ্ছে এই ঘরে সে স্টোর করে দিল, ঠিক আছে? 204 নাম্বার আর 205 নাম্বার আরও মেমোরিতে ঘর রয়েছে, ঠিক আছে? এখন আরও একটা অ্যারে রয়েছে যার 4টা এলিমেন্ট। আরেকটা অ্যারে আমি আমার প্রোগ্রামে কাজে লাগাইছি যার হচ্ছে 4টা। এখন মেমোরিতে কয়টা ঘর ফাঁকা আছে? মেমোরিতে 3টে ঘর ফাঁকা আছে। 3টে ঘর ফাঁকা আছে, তাহলে দেখ 4টা ঘর ফাঁকা 4টা ঘর ফাঁকা আছে। কিন্তু এই অ্যারেটাকে কি আমি এই মেমোরিতে রাখতে পারবো না? কারণ ও যখন ডেটা মেমোরিতে স্টোর করতে চাইবে তখন সে কি দেখবে যে পরপর পজিশনগুলো আমি পাচ্ছি কিনা মেমোরি পজিশন। তো দেখেন মেমোরিতে আমার 4টা লোকেশন ফাঁকা আছে, তারপরে আমি কি করতে পারতেছি না, আমার অ্যারেটাকে এই মুহূর্তে আমি জায়গা দিতে পারতেছি না। সো এটা কি এফিশিয়েন্ট হয়ে মেমোরিকে ইউজ করার, মেমোরি আমার ফাঁকা থাকতেছে, সো এফিশিয়েন্টলি আমি মেমোরিকে ইউজ করতে পারতেছি না। কিন্তু এই জায়গায় যদি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হতো, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে পরপর পজিশনে তার থাকার কোনো দরকার নেই, ঠিক আছে? তো তখন আমি চাইলে যে এই জায়গায় একটা এলিমেন্ট রাখতে পারতাম, এই জায়গায় আমার 3টে এলিমেন্ট আমি রেখে দিতে পারতাম। সো এই জন্যই লিনিয়ার ডেটা স্ট্রাকচার থেকে অ্যাডভান্স নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এসেছে।
হচ্ছে এখন প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারকে একটু বর্ণনা দিয়ে দেয়, যদিও আমরা এই প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে এই অ্যারে থেকে একটা চ্যাপ্টার করবো, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে একটা চ্যাপ্টার করবো, স্ট্যাক ফিল্ড গ্রাফ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটার উপরে আমরা কীভাবে কী কাজ করে এগুলো আমরা দেখি। অ্যারে ডেটা স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? যেখানে সেম টাইপের কতগুলো এলিমেন্ট থাকে, ঠিক আছে? ইদার সেটা হতে পারে ইন্টিজার নাম্বার, ইদার হতে পারে সেটা একটা ক্যারেক্টার যেখানে শুধুমাত্র কি থাকবে অ্যালফাবেট গুলো থাকবে, ইদার সেটা হতে পারে কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেখানে শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারগুলো সেগুলো থাকে। অ্যারে কি শুধুমাত্র সেম টাইপের ডেটাগুলোকে কি করে কালেকশন অফ ডেটাকে কি করে স্টোর করে রাখে। Stores collection of homogeneous data. Homogeneous বলতে বোঝাচ্ছে যে সেম টাইপের, বিভিন্ন টাইপের সে ডেটা রাখতে পারে না, চাইলে সে এখানে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এই টাইপের ডেটা সে রাখতে পারে না, বুলিয়ান বিভিন্ন টাইপের ডেটা এলিমেন্ট সে রাখতে পারবে না। সে শুধুমাত্র কি করে সেম টাইপের হোমোজেনাস টাইপ, হ্যাঁ সেম টাইপের ডেটা এলিমেন্টগুলোকে অনেকগুলো ডেটা এলিমেন্টকে একসাথে সে স্টোর করে রাখতে পারে, এটাকে আমরা বলতেছি অ্যারে। সো অ্যারেকে আমরা বিভিন্ন ওয়েতে নোটিফাই করতে পারি। অ্যারে বেসিক্যালি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কি আমার ইন্ডেক্স নাম্বার থাকে আর ভিতরে কি থাকে কন্টেন্ট। সো এইটাকে আমরা বলতেছি কন্টেন্ট আর এগুলোকে আমরা বলতেছি ইন্ডেক্স নাম্বার, যেটাতে আমি তাকে অ্যাড্রেস করতেছি। এবং অ্যারেতে বেসিক্যালি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে শুরু হয়, এটা আমরা জানি নরমাল। আচ্ছা অ্যারেতে হচ্ছে যখন আমরা অ্যালগরিদম দেখব সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ডেটা স্ট্রাকচার ইউজ করার দরকার হবে, তখন আমরা কিভাবে অ্যারেকে লিখতে পারি বা অ্যারেকে যে আমরা কিভাবে লিখবো সেটা যদি আমরা দেখি, 3 ওয়েতে অ্যারেকে আমরা নোটেশন আকারে লিখতে পারি। একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট নোটেশন, সাবস্ক্রিপ্ট নোটেশন লাইক আমার হচ্ছে এ হচ্ছে একটা অ্যারে, অ্যারের মধ্যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট রয়েছে। সেই অ্যারের যে এলিমেন্টগুলো রয়েছে এটাকে আমরা এই সাবস্ক্রিপ্ট নোটেশন কিভাবে লিখতে পারি, এই 1টাকে লিখব আমরা A1 এলিমেন্ট, A2 এলিমেন্ট, A3 এলিমেন্ট, এভাবে করে An পর্যন্ত, ঠিক আছে? প্যারেনথেসিস নোটেশনটা কিছুটা পরিচিত, প্যারেনথেসিস নোটেশন এখানে আমরা লিখতে পারি হ্যাঁ কয়ভাবে লেখা যায়, কিভাবে অ্যারের আইটেমগুলোকে আমি প্রকাশ করতে পারি, এটা লিখতে পারি। এরকম আমরা লিখতে পারি A1 প্যারেনথেসিস থেকে বোঝা যাচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা ইউজ করব, A2 A3 এভাবে করে An পর্যন্ত। আর থার্ড যেটা রয়েছে এটা আমরা নরমালি ইউজ করে থাকি, সেটা হচ্ছে ব্র্যাকেট। যখন আমরা অ্যালগরিদম ডেভেলপ করব তখন তো আমরা অ্যারে ডেটা স্ট্রাকচার ইউজ করতে পারি। সো অ্যারেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, 3টা ওয়ে আছে, আপনি যে কোনো ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন। সো ব্র্যাকেট নোটেশন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এভাবে রিপ্রেজেন্ট করি, তাই না? নরমালি যেভাবে আমরা সি তে করে আসছি বা সি প্লাস প্লাসে করে আসছি। তিনভাবে আমরা করতে পারি। প্রথম হচ্ছে সাবস্ক্রিপ্ট, প্যারেনথেসিস আর হচ্ছে ব্র্যাকেট, 3টা নোটেশন। এইটাকে হচ্ছে আমাদের অ্যারে। অ্যারে আবার লিনিয়ার অ্যারে রয়েছে,
টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা দেখেছি সেটা, এখানেও দেখবো যে কীভাবে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি। তারপর যেটা আছে সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। এটার নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে লিস্ট। কিছু এলিমেন্ট থাকবে এবং তারা কি থাকবে একে অপরের সাথে লিঙ্কড, তাদের মধ্যে একটা কানেকশন থাকবে একে অপরের সাথে, যে হ্যাঁ আমি তোমাকে চিনি, তুমি ওকে চিনো, এভাবে করে আমি এবার ওকে চিনতে পারি। তিনজন লোক আছে, সো আমার সাথে হয়তো বা আমি আপনাকে চিনি, আপনি ওনাকে চিনেন, উনি আবার আমাকে চিনেন, সো লিঙ্ক আমাদের মধ্যে কানেকশন রয়েছে। সো এই লিস্টের মধ্যে বিভিন্ন আইটেমস থাকবে এবং তারা কি থাকবে একে অপরের সাথে লিঙ্কড। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আমরা তো অ্যারে খুবই সোজা একটা ডেটা স্ট্রাকচার, এটা আমরা খুব এফিশিয়েন্টলি ইউজ করতে পারছি, কেন অ্যারের বদলে আমি লিঙ্ক লিস্ট ইউজ করতে যাব, আমি কেন এটা স্টোর করতে যাব? এটা ডিফারেন্ট আইটেমের ক্ষেত্রে যেমন স্টুডেন্ট ইনফরমেশন দিছে, আইডি, নেম, প্রত্যেকটাতে একসাথে কানেক্টের জন্য দিতে। হ্যাঁ, লিঙ্ক লিস্টে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্টস স্টোর করতে পারি, এটা একটা ওয়ে। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করে। হ্যাঁ, ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করে। যেমন আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, এটা কত সাইজের? 4, মানে এর মধ্যে আমি কয়টা এলিমেন্ট রাখতে পারবো? 4টা। আপনি হয়তো বা কোনো একটা মনে করেন যে কোনো একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছেন, সেখানে হচ্ছে আপনি কাস্টমারের ডেটাগুলো রাখতেছেন, এখন আপনি অ্যারে ডেটা স্ট্রাকচার ইউজ করছেন। এখন আপনি ধরে নিলেন যে ওই ইনভেন্টরিতে হয়তো বা আপনার 10,000 কাস্টমার আসতে পারে, 10,000 কাস্টমার ডেটা হয়তো স্টোর করা আমার লাগতে পারে। সো আপনি একটা এস্টিমেট করে একটা 10,000-এর আইটেম একটা অ্যারে ক্রিয়েট করে রাখছেন। এখন এর মধ্যে আপনি কাস্টমার হয়তো বা নামটা জাস্ট স্টোর করে রাখছেন। দেখা গেল যে একটা টাইম পরে আপনার হচ্ছে কাস্টমারের সংখ্যা 10,000 থেকে বেশি হয়ে গেছে। এখন আপনি চাইলেই কি অ্যারের যে সাইজটা এটাকে আমি বাড়াতে পারবো, বা এই সাইজটা কি আমার কোনোভাবে পসিবল পরবর্তীতে এই যে 1,001 নাম্বার পজিশনে অন্য একটা 10,001 নাম্বার পজিশনে অন্য একটা এলিমেন্টকে রাখা পসিবল না, কারণ এটা ফিক্সড সাইজ আমি অ্যালোকেট করে দিয়েছি। আগে বলেছি এটা 10,000 সাইজেরই হবে আমার অ্যারে, তো আমি 1,001 নাম্বার 10,001 নাম্বার পজিশনে আমি কোনো এলিমেন্ট রাখতে পারবো না, চাইলে আমি বাড়াতে পারবো না সাইজ, তার সাইজটা। কিন্তু লিঙ্ক লিস্টে এই অসুবিধাটা নেই। লিঙ্ক লিস্ট কি করে? সে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করে, মানে হচ্ছে যখন আমার মেমরি এলিমেন্ট মেমরির জায়গা দরকার তখনই সেই মেমরির জায়গাটা সে নেয়, তার সাইজটা ডিক্লেয়ার করে আমার দেওয়া লাগে। আপডেট করার অপশন আছে। হ্যাঁ, আপডেট করার অপশন আছে, তার সাইজটা প্রথমে আমরা ডিক্লেয়ার করার কোনো দরকার নেই। আমি যদি 2টা এলিমেন্ট রাখি, সে 2টা এলিমেন্টের জায়গায় রাখবে, ঠিক আছে। আমি 3টা রাখলে 3টে এলিমেন্টের মেমরিতে সে জায়গা নেবে। এভাবে করে আমি যত ইচ্ছে তত রাখতে পারবো, কারণ সে কি করে মেমরিতে তার লেন্থ অনুসারে, ভেরিয়েবল লেন্থ অনুসারে সেই মেমরিতে জায়গা নিয়ে নেয়, এটা ফিক্সড, ঠিক আছে। সেই 2টা আমার রিজন আছে যে আমি কেন অ্যারের বদলে লিঙ্ক লিস্ট ইউজ করব। এখন আমরা একটু দেখি যে লিঙ্ক লিস্ট আসলে কিরকম দেখতে হয় বা কি থাকে এর ভিতরে। লিঙ্ক লিস্টের বিভিন্ন টাইপস রয়েছে, আমরা একটু নর্মালি জাস্ট দেখি। লিঙ্ক লিস্ট চ্যাপ্টারে আমরা দেখবো যে কিভাবে লিঙ্ক লিস্ট কাজ করে। লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারে
সেই নোডের মধ্যে মেইনলি ডেটা আইটেমটা থাকে, ঠিক আছে? যে আমি 5 রাখলাম প্রথম, পরেরটা আমার 10, পরেরটা আমার 12 আছে। এবং এই যে লিঙ্কটা রয়েছে না, এটা নেক্সট আইটেমটা কোথায় রয়েছে অ্যাড্রেসটাকে লিখে দেয়। মনে করেন এটা মেমোরির পজিশনে, এটা মেমোরি এই 5 এলিমেন্টে মেমোরির এই পজিশনে আছে, 200 পজিশনে আছে। এটা আবার 205 এ আছে। সো এই যে এই 205 এ যে রয়েছে, 205 অ্যাড্রেসটাকে এইখানে স্টোর করে দেয়, ঠিক আছে? সো চাইলে আমি কি এই যে আমি তো জানি যে 205 নাম্বার আইটেমে রয়েছে, 205 নাম্বার অ্যাড্রেসে রয়েছে। আমি চাইলেই কি আমার এই এলিমেন্টটাকে যদি অ্যাক্সেস করি, তাহলে এই এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো, লিংকড তারা পরস্পরের সাথে। আবার এই যে সেকেন্ড যে আমার নোডটা রয়েছে, এই কি করে এই যে থার্ড নোডটা কোথায় রয়েছে তার অ্যাড্রেসটা বা সে স্টোর করে রাখে। আর এই ফার্স্ট যেটা থাকে এটাকে বলা হয় মেইনলি হেড, আর লাস্টে হচ্ছে যে এলিমেন্টটা একদম সবার লাস্টে থাকে তার এখানে কোনো লিংক থাকে না, কারণ সে তো আর অন্য কোনো এলিমেন্ট তারপরে নেই, সো এখানে নাল থাকে। এইভাবে হচ্ছে লিংক লিস্টটাকে আমরা লিখতে পারি। এই লিংক লিস্টে আবার টাইপস আছে, যে এটাকে বলা হয় মেইনলি সিঙ্গেল লিংক লিস্ট। তো সিঙ্গেল একটা লিংক আছে, সিঙ্গেল লিংক লিস্ট। আরো টাইপস রয়েছে, ডাবল লিংক লিস্ট রয়েছে, সার্কুলার লিংক লিস্ট রয়েছে। ডাবল লিংক লিস্ট হচ্ছে দুইটা লিংক। তো আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাই, আমরা যদি দেখব পরবর্তীতে ডিটেইলসে। ধরেন ডাবল লিংক লিস্ট কেন এসেছে, আমি যদি এই এলিমেন্টটা চাইলে সিঙ্গেল লিংক লিস্টের ক্ষেত্রে কি হয়, এই এলিমেন্টটাকে যদি মনে করেন আমি এই আইটেমটাকে খুঁজতে চাচ্ছি, সো এই এলিমেন্টটা যদি আমি জানি তাহলে সেই এই এলিমেন্টটাকে আমি এমনি পেয়ে যাব, কারণ এর সাথে কি লিংক আছে। কিন্তু এই এলিমেন্টটাকে জানি কি আমি এই এলিমেন্টটাকে জানতে পারবো? পারবো না, কারণ এর সাথে কি কোনো লিংক নেই। এর সাথে এর লিংক আছে, এর অ্যাড্রেস আমি জানতে পারবো, কিন্তু এই ফার্স্ট আইটেমের লিংকটা তো তার সাথে নেই। ফার্স্ট আইটেমের কাছে এর অ্যাড্রেস আছে, বাট এই ফার্স্ট আইটেমের অ্যাড্রেসটা সেকেন্ড আইটেমের কাছে আছে। তো সেকেন্ড আইটেমের কাছ থেকে আমি ফার্স্ট আইটেমের কাছে যেতে পারতেছি না, তার জন্য হচ্ছে ডাবল লিংক লিস্ট ইউজ করে। অর্থাৎ এই আইটেমটা এর লিংকটা কন্টেইন করে অ্যাড্রেসটা, আবার এও কি করে এর অ্যাড্রেসটা কন্টেইন করে। সেম আবার এই আইটেমটা নেক্সট আইটেমটাকে অ্যাড্রেসটা কন্টেইন করে, আবার এই হচ্ছে প্রিভিয়াস আইটেমের অ্যাড্রেসটা কন্টেইন করে। এটা হচ্ছে ডাবল লিংক লিস্ট। আর হচ্ছে সার্কুলার। সার্কুলারটা হচ্ছে এই যে লাস্ট ফার্স্ট যে এলিমেন্ট থাকে না, তার তো হেড থাকে, তার তো এই প্রিভিয়াসে কোনো লিংক থাকে, কারণ এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এর আগে তো আমার কেউ নেই, সো কেউ তো লিংক কন্টেইন করবে না। সো এই ফার্স্ট এলিমেন্টটা কি করে, সে হচ্ছে লাস্ট এলিমেন্টের লিংকটা কন্টেইন করে। তো ফার্স্ট এলিমেন্টকে আমি জানতে পারলে লাস্ট এলিমেন্টকে সেটা আমরা লিংক হিসেবে জানতে পারবো। এটা হচ্ছে সার্কুলার লিংক। এগুলো আমরা ডিটেইলসে দেখবো, আমি জাস্ট একটু ওভারভিউ দিলাম যে এই টাইপের রয়েছে। তারপর আসছে হচ্ছে স্ট্যাক। স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক আর কিউ আমরা একসাথে জানি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্ট্যাক ডেটা স্ট্রাকচারকে আমরা সহজে যদি চিন্তা করতে চাই যে ডেটা এলিমেন্টগুলো কিভাবে মেমোরিতে থাকে, তাহলে হচ্ছে আমরা চিন্তা করতে পারি কিছু পাইলস অফ প্লেটসের কথা। কতগুলো প্লেটকে যখন আমরা সাজাই, তখন একটা প্লেটের উপরে আরেকটা প্লেট করে আমরা সাজাই, তাই না? মনে করেন এগুলো হচ্ছে কতগুলো প্লেট। এখন এখানে সব থেকে আগে কোন প্লেটটাকে রাখা হয়েছে? নিচে থেকে। সবার লাস্টে কাকে রাখা হয়েছে? উপরেরটাকে। কিন্তু যখন আমি প্লেটগুলোকে নিব সাজাবো, তখন আমি সবার আগে কাকে নিব? উপরে। তো আমি কি করতেছি, যাকে সবার আগে ইনসার্ট করেছি তাকে সবার লাস্টে আমি আউট করতেছি। আর আমি বলতে পারি যে যাকে সবার লাস্টে ইনসার্ট করতেছি তাকে আমি সবার ফার্স্টে ইনপুট করতেছি, আউট করতেছি। সেটাকে তার জন্য বলা হয় লিফো ডেটা স্ট্রাকচার। লিফো ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। আর কুই ডেটা স্ট্রাকচারের কথা যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা তুলনা করতে পারি একটা
টিকিট কাউন্টারে মানুষ জড়ো হয়েছে সেটা কথা আমরা চিন্তা করি। এটা একটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে কি এই যে পার্সনগুলো দাঁড়িয়ে আছে, যেই পার্সনটা ফার্স্টে এসেছে সেই পার্সনটা সবার প্রথমে টিকিট পাবে, আর যে সবার লাস্টে এসেছে সে কি সবার লাস্টে টিকিট পাবে। সো কুইটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে সবার ফার্স্টে এসেছে সেই সবার ফার্স্টে আউট হবে, অর্থাৎ যাকে আমি ফার্স্টে ইনসার্ট করেছি তাকে আমি ফার্স্টে বের করতে পারবো। ঠিক আছে, কারণ কি স্ট্যাক ডেটা স্ট্রাকচারে মেইনলি একটা ওপেন এন্ড থাকে। যদি আমি এটা মনে করি যে এটা হচ্ছে আমার ডেটা স্ট্রাকচার, সো এর মধ্যে এই একটাই ওপেন এন্ড, এটা বন্ধ, এই দরজাটা বন্ধ, দুইটা দরজা মনে করেন, এই দরজাটা বন্ধ। তো একটা যদি দরজা হয় তখন আমি একটা ডেটা আইটেমকে ঢুকাবো, লাইক 1 আসছে, 1 কে কি করলাম প্রথমে এখানে রাখছি, তারপরে এখন দেখি কি আরেকটা ডেটা আইটেম আসছে 2, এখন কি আমার একটাই এন্ড, সো 1 কে কি করলাম সরিয়ে যাও, তুমি পিছনে চলে যাও, এখানে 2 কে রাখলাম। আবার পরবর্তীতে 3 আসে, তখন কি হলো যাও 1 তুমি আর এক পজিশনে দূরে চলে যাও, 2 আবার এক পজিশন পরে চলে যাও, দেন 3 কে রাখলাম। কারণ কি আমার একটাই দরজা, আমি একটা দরজা দিয়ে তাদেরকে কি করতে পারতেছি, ইনসার্ট করতে পারতেছি। আবার আউট করতে হলে কি একটা দরজা থেকে আউট করতে হবে, সো এই যে সবার লাস্টে জায়গায় ঢুকিয়েছি তাকে কি সবার ফার্স্টে আমার আউট করতে হচ্ছে। কুইর ক্ষেত্রে সেটা না, কুইর ক্ষেত্রে হচ্ছে দুইটা দরজাই আছে, ঠিক আছে, দুইটা ওপেন এন্ড আছে, একটাকে বলা হয় ফ্রন্ট আর একটাকে বলা হয় রিয়ার। রিয়ার থেকে হচ্ছে আমরা বের করি আর ফ্রন্ট থেকে হচ্ছে আমরা ইনসার্ট, ঠিক আছে। সো এই 1 কে আমি যখন আমি ইনসার্ট করি তখন এই যে ইনসার্ট করতেছি এরকম করে 2 আসলো 3 আসলো, সো 1 কি আস্তে আস্তে এই পজিশনে চলে গেছে, ঠিক আছে। এরপর হয়তো 2 কে আমি ইনসার্ট করেছি, 3 কে ইনসার্ট করেছি, 4 কে ইনসার্ট করেছি, 5 কে ইনসার্ট করেছি। যখন আমরা বের করি তখন হচ্ছে রিয়ার থেকে বের করি, সো 1 সবার আগে ইনসার্ট হয়েছিল, সো 1 সবার আগে আউট হয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় লিফো। আপনার শর্ট কাটে মনে রাখবেন যে লাস্ট ইন ফার্স্ট আউট, আর এটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তারপরে হচ্ছে ট্রি আর গ্রাফ, এটা কিভাবে কম্পিউটার করে আমরা একটু ওভারভিউ দেখি। ট্রিতে বেসিক্যালি হচ্ছে হায়ারার্কিক্যাল অর্ডার মেইনটেইন করে, ধাপ ধাপ থাকে। ফার্স্টে যে ডেটা এলিমেন্ট থাকে এটাকে বলা হয় রুট, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রি অনেকগুলো শাখা থাকতে পারে, যার ট্রি একটা মূল থাকবে, এটা হচ্ছে আমার গাছের গোড়া, গাছে কি আমার আরো অনেকগুলো শাখা প্রশাখা থাকে, এটা হচ্ছে এই গাছের মেইন শাখা, এগুলো হচ্ছে মেইন শাখা। এর আবার আরো প্রশাখা রয়েছে, এই প্রশাখার আরো উপ প্রশাখা রয়েছে, শাখা রয়েছে। সো এই তাহলে হচ্ছে হায়ারার্কিক্যাল অর্ডার মেইনটেইন করে আমার ডেটাগুলো চলে থাকে। রুটে একটা এলিমেন্ট থাকে, দেন এর প্রশাখায় এইখানে মনে করেন আরো এলিমেন্ট আছে, 5 6 7 8 9 10। দেখেন একটা অর্ডার, এই একটা ধাপ, এই একটা ধাপ, এই একটা ধাপ, এভাবে ধাপে 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 আমার ডেটাগুলো স্টোর হয়ে যায়, ঠিক আছে। আর গ্রাফও কাইন্ড অফ ট্রির মতোই সেম বলতে পারেন। এটা হচ্ছে আমার রুট নোড, এগুলো হচ্ছে আমার চাইল্ড, চাইল্ড নোড বলা হয়। রুটটাকে বলা হয় প্যারেন্ট, উপরে যে থাকে তাকে প্যারেন্ট বলা হয়, তার নিচে যা থাকে তাকে চাইল্ড বলে থাকি। গ্রাফও সেমই, এটা মনে করেন রুট নোড। গ্রাফ আর ট্রির মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ট্রিতে কখনো লুপ হয় না, লাইক এই 10 এর সাথে 11
এটা হচ্ছে ট্রিতে কখনো থাকে না, কিন্তু গ্রাফ হচ্ছে আমার লুপ থাকতে পারে। দেখেন এখানে একটা সার্কেল তৈরি হচ্ছে, এখানে কি আবার একটা সার্কেল তৈরি হচ্ছে, আবার নিজের সাথে নিজেরও সার্কেল তৈরি হতে পারে। ঠিক আছে, আমি নিজেই নিজেকে পয়েন্ট করতেছি। সো ক্লিয়ার হবে না, জি সার্কেল ম্যান ফ্রিতে হবে না, ট্রিতে সার্কেল হবে না, গ্রাফে সার্কেল হবে। ঠিক আছে, সেমই এটাও হায়ারার্কি অর্ডার মেইনটেইন করে, এটাও হায়ারার্কি অর্ডার মেইনটেইন করে, বাট গ্রাফ হচ্ছে সাইকেল তৈরি হতে পারে আর এখানে হচ্ছে সাইকেল তৈরি হবে না। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট বেসিক মনে রাখলেই হবে। আচ্ছা, লাস্ট আরেকটা যেটা জিনিস দেখবো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোর্স, হ্যাঁ, ক্লাস মিস দেবেন। কম্পিউটার সায়েন্সে যদি বললেন যে ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে কোনটা পড়ে, ডেটা স্ট্রাকচার একটা পড়তে পারেন। ঠিক আছে, সো এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা নেক্সট যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেন না কেন, যাই করেন না কেন, এই কোর্সের বেসিসে সিভিটু করতেছেন না, সিভিটু দেখবেন এই কোর্সের সাথে পুরোটাই মানে অনেকটাই কাছাকাছি। এখানে যে ডেটা স্ট্রাকচারগুলো আপনারা শিখতেছেন, লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, এই সবগুলো হচ্ছে সিভিটুতে আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, সো এই যে অ্যাডভান্স যে ডেটা স্ট্রাকচারগুলো রয়েছে, এগুলোরই আমরা অ্যাডভান্স যে কমপ্লেক্স যে টাস্কগুলো এগুলো করে থাকি। সেটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কোর্স। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে বলবেন। এরপরে রয়েছে এই তো আমরা ডেটা স্ট্রাকচার কতগুলো দেখলাম, যে এই টাইপের আমাদের ডেটা স্ট্রাকচার রয়েছে, এগুলোকে আমরা এইভাবে অর্গানাইজ করে আমাদের মেমোরিতে রাখি বা এইভাবে সাজাই বা এইগুলো ডেটাগুলোকে আমরা এইভাবে স্টোর করতে আমরা দেখলাম। এখন এই ডেটাগুলোর উপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করি, তাই না? ডেটা স্ট্রাকচার অপারেশনটা কাজ স্ট্রাকচার অপারেশনস, বিভিন্ন ধরনের অপারেশনস আমাদের পারফর্ম করতে হয় একটা ডেটা স্ট্রাকচার উপরে। ডিক্রিমেন্ট করে দিব এক করে। সো এই যে অপারেশনগুলো আমরা করতেছি, এগুলো হচ্ছে প্রসেস বলা হয়। আর এই প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু অপারেশন করার সময় আমরা কি করতেছি, অ্যাক্সেস করতেছি। এই অ্যাক্সেসটাকে বলা হয় ট্রাভার্সিং। সিম্পল আমরা বুঝি যে প্রত্যেকটা এলিমেন্টকে যে অ্যাক্সেস করতেছে এটাকে বলা হয় ট্রাভার্সিং। তারপর আসতেছে সার্চিং। সার্চিং বলতে তো আমরা সবাই বুঝি কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করা। লাইক এটা একটা অ্যারে, এই অ্যারেতে 4 এলিমেন্ট আছে কিনা সেটাকে আমরা বলতেছি যে এই অ্যারেতে 4 নামের কোনো এলিমেন্ট আছে কিনা সেটা আপনি খুঁজে বের করুন। সো এখানে কি আমাদের 4 কি প্রেজেন্ট আছে, এই যে খুঁজে বের করা কোনো একটা আইটেমকে খুঁজে বের করা, এটাকে বলতেছি আমরা সার্চিং। তারপর আসছে ইনসার্টিং। ইনসার্টিং মানে হচ্ছে নতুন একটা এলিমেন্ট অ্যাড করা। লাইক এখানে 1 2 3 4 5 6টা এলিমেন্ট আছে, এখানে আমি চাচ্ছি 7 নামে আরেকটা এলিমেন্ট অ্যাড করব। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ইনসার্টিং, অর্থাৎ নতুন একটা এলিমেন্টকে অ্যাড করতেছি, নিয়ে আসতেছি। আর তারপর কি বললাম, ডিলিটিং মানে হচ্ছে একটা এলিমেন্টকে রিমুভ করে দাও। লাইক 4 এর থেকে আমি চাচ্ছি না এটা হয়তো মনে করেন একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা যেটা বললাম, যে কাস্টমার রয়েছে, সো তাদের একটা পুরনো কাস্টমার রয়েছে যে আর হয়তো বা তাদের কাস্টমারশিপ রাখতে চাচ্ছে, সো তার ইনফরমেশনটা আমার রেখে লাভ আছে, আমি কি করবো, ডিলিট করে দেবো। সো এই রিমুভ করলে কি হবে, 5টা কি এখানে চলে আসবে, 6 এখানে চলে আসবে, 7 এখানে চলে আসবে। সো এটাকে বলা হয় ডিলিট। আমাদের এরকম টাইপের বিভিন্ন অপারেশন আমরা পারফর্ম করে থাকি। দেন হচ্ছে সর্টিং। সর্টিং বলতে আমরা বুঝি যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমরা কি করি, এলিমেন্টগুলোকে সর্ট করি বা সাজাই, তাই না? তো এটা যদি আমরা এটা সর্টেডই আছে, এটা কি আমাদের অ্যাসেন্ডিং অর্ডার রয়েছে, ডিসেন্ডিং অর্ডার করতে বলে তাহলে
আমরা এরকম করে সাজাবো 7 6 5 4 3 2 1 এই যে একটা নির্দিষ্ট ক্রমে সাজানো সেটাকে আমরা বলতেছি সর্ট। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মার্জিং। মার্জিং মানে হচ্ছে বলতে পারেন যে দুইটা এলিমেন্টকে দুইটা হচ্ছে ডেটা স্ট্রাকচারে একসাথে করা, মিলিত করা। লাইক এই একটা অ্যারে রয়েছে 1 2 3 একটা অ্যারে রয়েছে, ঠিক আছে? আমি অ্যারে দিয়ে বোঝাচ্ছি সিম্পলি, যেহেতু আমরা অ্যারেটা বুঝি তার জন্য। আরেকটা অ্যারে রয়েছে 6 7 8। এখন আমরা চাচ্ছি দুইটা অ্যারে আমি রাখবো না, আমি সকল এলিমেন্টকে একটা অ্যারের মধ্যে নিয়ে আসবো। এই যে এই অ্যারেটা একসাথে করে ফেলছি যেটাগুলোকে, সেটাকে আমরা বলতেছি মার্জ। ঠিক আছে? সো বেসিক্যালি 6 টাইপের অপারেশন আমরা প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে দেখবো, অ্যারের ক্ষেত্রে দেখবো, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখবো, ট্রিগ্রাফ, সবগুলোর ক্ষেত্রে দেখবো যে এভাবে করে আমরা কিভাবে ট্রাভার্স করতে পারি, সার্চ করতে পারি, সর্ট করতে পারি, মার্জ করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি ডেটা। এগুলো সবগুলোর অ্যালগরিদমগুলো আমরা একটা করে দেখবো এবং কিভাবে এগুলার কোডগুলো কিভাবে করবো ওটা হচ্ছে আমরা ল্যাবে দেখবো, ঠিক আছে? আর এমনি অ্যালগরিদমগুলো আমরা কিভাবে থিওরিটিক্যালি করছি সেটা হচ্ছে আমরা এমনি থিওরি ক্লাসে দেখবো। আজকে তাহলে এই পর্যন্ত আমরা রাখি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করবো, কীভাবে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ক্যালকুলেট করা হয়, এগুলো আমরা দেখবো এবং কিছু প্রিলিমিনারিজ, কিছু বেসিক আইডিয়া নিয়ে নেক্সট। আচ্ছা, আজকে আমরা যা যা দেখেছি এর মধ্যে কোনো কনফিউশন রয়েছে, কোনো কিছু বুঝতে? ডাটা স্ট্রাকচার কোডিং করে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে? ডাটা স্ট্রাকচার সি বা সি প্লাস প্লাস। সিপি তো আপনারা সি প্লাস প্লাস বা সি দিয়ে করেন না, তো ডাটা স্ট্রাকচারের গুলো ওরকম কোন একটা ওখানে কি করে একটা রিয়েল লাইফ প্রবলেম আপনারা ইমপ্লিমেন্ট করেন, যে একটা প্রবলেম দেওয়া থাকে ওটাকে ওর রেসপেক্ট আপনারা ইনপুট আউটপুটের স্যাম্পল দেওয়া থাকে, ওর রেসপেক্ট আপনারা প্রবলেমটাকে সলভ করেন। আর ডেটা স্ট্রাকচার হচ্ছে অ্যালগরিদম দেওয়াই থাকে, জাস্ট বলা হবে যে সার্চ করো, অ্যারের একটা এলিমেন্টকে সার্চ করো বা একটা এলিমেন্ট আপডেট করো বা ইনসার্ট করো। সো ওই রেসপেক্টে আপনি জাস্ট কোডটা লিখুন, ওখানে কোনো মানে কমপ্লেক্স কিছু সিনারিও থাকে না, জাস্ট একটা প্রবলেম থাকবে, প্রবলেমের রেসপেক্টে আপনি জাস্ট ওর কোডটা ইমপ্লিমেন্টেশন করবেন, ঠিক আছে? এই বইটা হচ্ছে আপনার হার্ড কপিটাও নিতে পারেন, চাইলে বেশি দাম না, মনে হয় 150 টাকা হয়তো করতে পারে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বই বলতে পারেন, যে আপনাদের অন্য যে কোনো বেসিক কোর্সের সাথে এইটা একটা ফান্ডামেন্টাল মানে লাগবেই। সেই বইটা আপনারা পিডিএফ আকারেও পেয়ে যাবেন, যদি না কিনতে চান পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আর যদি কিনতে চান তাহলে কিনতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমার নেক্সট ক্লাসে বাকি দেখি। ক্লাস রেগুলারলি অ্যাটেন্ড করে, ঠিক আছে? দুইজন কোন সমস্যা নেই, দুইজনকে আমি ক্লাস করাবো। ও আচ্ছা, প্রেজেন্ট ভিডিওটা অফ করে দেবেন। আপনাদের কয়দিন করে এখন ভরে যাবে সেশন, ওইটা হচ্ছে পরে